শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 17 শ্রাবণ 1423 বাংলা 1 অগাস্ট 2016 সোমবার। দর্শক, খুব সুন্দর একটা আবহাওয়া রয়েছে আজকে সকালে, খুব ভালো লাগছিল আসার সময়, কারণ সকালে উঠলে কিন্তু একটু প্রকৃতি দেখার একটা আমেজ কিন্তু এবং প্রকৃতি আপনি দেখতে পারবেন এবং সকালে উঠলে মনটা ভালো হয়ে যায়। নিশ্চয়ই দর্শক যারা আমাদের সাথে প্রতিদিন রাঙা সকালে উপস্থিত হন এবং আমাদের দেখেন তাদেরকে শুভকামনা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকে রাঙা সকাল শুরু করছি। দর্শক, প্রতিদিনের মতোই 2 ঘন্টা জুড়ে থাকছেন দুজন অতিথি, যাদের সঙ্গে থাকছে আমরা দুজন, আমি জিয়ন, কিবরিয়াও থাকছি। যারা নিয়মিত দেখেন হয়তো আমাদের দুজনের নাম জানেন আপনারা। পুরো রাঙা সকাল পরিবার থাকে আসলে আমাদের রাঙা সকালের সাথে, তাদের পক্ষ থেকেও শুভ সকাল আপনাদের। আর যাদের জন্য আমাদের সকালটা শুভ হয়ে ওঠে তারা আসলে সফল মানুষ, যারা প্রতিদিনই নতুন আমাদের কাছে, যাদেরকে জানা শোনা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। তো আজকে প্রথম ঘন্টা যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন সংগ্রাহক, আমাদের খুব প্রিয় একজন লেখক, সংগ্রাহক এবং লেখক আমরা বলবো, বাদল সৈয়দ। চলুন প্রথমেই তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদের। জি, এবং আপনার যে পরিচয়টা আমরা দিচ্ছি এর বাইরেও আপনার অনেক বড় একটা পরিচয় আছে। আপনি বাংলাদেশের সরকারের খুব বড় একটা পোস্টে আছেন, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা কথা বলবো, কিন্তু আমার মনে হয় আমরা শৈশব থেকে শুরু করি। অবশ্যই। সেটা হলো যে আপনার জন্ম হয়েছে চট্টগ্রামের আগ্রাবাদে। ওখানে কত সময় কেটেছে? আসলে আমার পুরো শৈশব, তারুণ্য এবং বলতে গেলে চাকুরি জীবনের এখনকার সময়টিও আগ্রাবাদে কাটছে এবং কেটেছে। আমার জন্ম 1968 সালে আগ্রাবাদ সিজিএস কলোনি, যেখানে সরকারি অফিসাররা থাকতেন। আমার বাবা একটি সরকারি দপ্তরে কাজ করতেন। সেখানে জন্ম 1968, পড়াশোনা আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ে, সেখানে থেকে চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারপরে চাকুরিতে জয়েন করার পর 1994 সালে কাকতালীয়ভাবে চট্টগ্রামেই আমার পোস্টিং হয় এবং চাকুরি জীবনের একটি দীর্ঘ সময় আমার চট্টগ্রাম কেটেছে। আমরা ছোটবেলাতেই থাকতে চাই এবং ধাপে ধাপে আসতে চাই। একটু পরিবারের পরিবেশটাও শুনি, কারণ আপনি খুব মেধাবী ছিলেন আমরা যতটুকু জানি। পরিবারের পরিবেশ কেমন ছিল, মা বাবা ভাই বোন সবকিছু মিলে? আসলে পরিবারের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে আমি অত্যন্ত পরিতৃপ্ত একজন মানুষ। আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি একটি অতি আদরের এবং শিক্ষিত পরিবেশের পরিবার পেয়েছি। আমরা 7 ভাই বোন, সবাই পড়াশোনায় মনোযোগী ছিলাম এবং আমার বাবা একজন সৎ, শিক্ষিত এবং উদার মানুষ ছিলেন এবং প্রচুর বইপত্রের মধ্যে আমরা বড় হয়েছি। আমরা দুষ্টুমি করে এটা বলি যে আমরা ভাই বোনরা ঝগড়া করলে একজন আরেকজনের দিকে বই ছুঁড়ে মারতাম। হ্যাঁ, তো এই পরিবেশটির কারণে আসলে আমাদের মননের একটি ব্যাপক পরিবর্তন এবং সেখানে পরিশীলনের চর্চা হয়েছে বলে আমি মনে করি। এছাড়া আমার মা নিজেও, যদিও তিনি অনেক বয়স হয়ে গেছে এখন, কিন্তু আমরা খুব ছোটোবেলায় দেখতাম যে তিনি প্রচুর পড়তেন এবং আজকে তার বয়স অনেক, কিন্তু এখনও তিনি ইবেন মাসুদ রানাও পড়েন। সো বুঝতেই পারছেন যে আমার বাবা মা, আমার ভাই বোন, আমরা আসলে নিরন্তর একটা পড়াশোনা, কালচারাল কাজ। আমার বোন আবৃত্তি করতেন, এক বোন গান গাইতেন, নাচতেন, সব মিলিয়ে আসলে আমরা একটা পরিপূর্ণ পরিবেশ, যেটা একজন মানুষের বিকাশের জন্য আসলে খুব দরকার, সেরকম একটি পরিবেশের মধ্যে বড় হয়েছি বলে আমি আসলে খুব পরিতৃপ্ত। জি, এবং আপনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, যেটা আমাদেরকে একটু আগে বলছিল জিয়ন। দুরন্ত ছিলেন প্রচুর, কিন্তু পড়াশোনাও বোধহয় খুব ভালো করে করতেন। বাবা মার কি এক্সট্রা কোনো প্রেশার ছিল যে পড়তে না বসলে পিটুনি দেয়া, বকাঝকা করা? না, এটা মোটেও ছিল না। যদি রেজাল্টকে আপনি ভালো ছাত্রের বিবেচনার মানদণ্ড ধরেন সেক্ষেত্রে হয়তো আমাকে ভালো ছাত্র বলা যাবে, কিন্তু আসলে জ্ঞান অর্জন যদি আপনি মাপকাঠি ধরেন সে ব্যাপারে আমার সন্দেহ আছে। হ্যাঁ, আমার মা বাবা কিন্তু, বিশেষ করে আমার বাবা, আমাদেরকে প্রচণ্ড শাসনে রাখতেন, তবে সেটা আদরের শাসন। কখনো আমরা যেটাকে কর্পোরাল পানিশমেন্ট বলি, ফিজিক্যাল শাস্তি বা অন্য কিছু বলতেন না। তার একটি কথাই ছিল যে তুমি শহরের রিক্সা চালক হও, আমার আপত্তি নাই, বাট লোকে যাতে বলে তুমি শহরের সেরা রিক্সা চালক। বাহ, চমৎকার একটি কথা। এবং যেটা হয় যে পরিবারের ছোটবেলায় বাবা মা একটু সময় মতো পড়তে বসা, একটু সময় মতো খেলা, এগুলোর জন্যই কিন্তু বলে থাকে আমাদেরকে। এগুলো অবশ্যই একটু বলতেন যে, যেমন আমাদের একটি স্ট্রিক্ট রুল ছিল সন্ধ্যার পর বাসার বাইরে থাকা যাবে না। আরো নিশ্চয়ই আপনার সম্পর্কে শুনবো, অনেক অনেক কথা আছে যেটা কিবরিয়া বলছিল, শুনবো, কিন্তু আপনার সম্পর্কে একটু দর্শকদেরকে জানাই, তারপর আমরা অবশ্যই।
দর্শক, আমাদের সাথে রয়েছেন স্বনামখ্যাত সংগ্রাহক, লেখক ও সমাজকর্মী বাদুল সৈয়দ। তার বিচিত্র সম্ভারে রয়েছে হোয়াইট গোল্ড কলম, 1855 সালে ব্যবহৃত কলম, জার্মানির মবলার কোম্পানির তৈরি জর্জ বার্নার্ড শোর স্বাক্ষরযুক্ত কলম, চামড়ার কভারে মোড়া কলম, ভেনিসের শিল্পীদের হাতে তৈরি কলম, 1910 সালে তৈরি লোরাস কোম্পানির পকেট ওয়াচ এবং জেমস বন্ডের 50 বছর পূর্তি উপলক্ষে ওমেগা কোম্পানির বিশেষ এডিশনের ঘড়ি। সেই সাথে আরও আছে 1930 থেকে 40 সালের টেলিফোন সেট, ইয়াসিকা কোম্পানির প্রথম দিকে বানানো ক্যামেরা, ব্রিটিশ ও সেন আমলের কয়েন, HMVর প্রথম এডিশনের গ্রামোফোন। একজন লেখক এবং সমাজকর্মী হিসেবেও সমাদৃত তিনি। এ যাবৎ 2টি বইও প্রকাশিত হয়েছে তার। প্রবীণদের নানামুখী সহায়তা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামে প্রতিষ্ঠিত প্যারেন্টস লাউঞ্জ, আর্থিক সমস্যাগ্রস্ত মানুষদের সহায়তায় পে ইট ফরওয়ার্ড এবং তরুণদের মানসিক সহায়তা ও পথ নির্দেশনার লক্ষ্যে আই হ্যাভ এ ড্রিম এর অন্যতম উদ্যোক্তা তিনি। দর্শক, তার ছোটবেলার গল্প শুনছিলাম, চলুন আমরা আবারও তার কাছে ফিরি। জি, ছোটবেলায় কিন্তু এই জিনিসগুলোই হয় কি আমাদের পরবর্তীতে চলতে সহায়তা করে। আমরাও কিন্তু বড় হয়ে চেষ্টা করি যে এভাবেই ছেলে মেয়েদেরকে বোঝানো, মানুষ করার, যে একটু সময় মতো করা। ছোটবেলার শাসনগুলোও কিন্তু খুব বেশি একটা সময় মনে হয় যে কেন এত শাসন করছে, কেন এত বলছে, তো বড় হওয়ার পরে কিন্তু বোঝা যায় যে কেন বলেছিল মা এমন কথা। হ্যাঁ, এটা আসলেই খুব দরকারি। যে একটা সময় আমাদের সেটা মনে হতো যে আমাদেরকে সন্ধ্যার পর কেন বাইরে থাকতে দেওয়া হয় না। হ্যাঁ, কিন্তু এখন বুঝি কেন থাকতে দেওয়া হয় না। এখন কিন্তু আমি আমার ছেলে মেয়েদেরকে বাইরে সন্ধ্যার পর বাইরে থাকাটা উৎসাহিত করি না। এই যে একটা নিয়ম শৃঙ্খলা, বাবা মাই কিন্তু প্রথম শিক্ষক, পরিবার হচ্ছে প্রথম শিক্ষক। এই যে বাবা মারা যে শৃঙ্খলাবোধ, যে নিয়ম আমাদের মধ্যে মাথায় ঢুকিয়ে দিয়েছেন, সেটা নিয়েই কিন্তু আমরা সবসময় বড় হই। এবং আসলে একটা পর্যায়ের পরে কিন্তু আপনি আর শিখতে পারবেন না। আপনার মাথায় যেটা ঢুকে যাবে সেটা থেকে বেরোতে পারবেন না। বিজ্ঞানও তাই বলে। এবং পরিবারেই কিন্তু মাথায় কি ঢুকবে সেটির নিয়ন্ত্রক বলে আমি মনে করি। যেহেতু পরিবারে আমরা পরিবার খুব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাটাই। একজন শিশুর বিকাশে পরিবার খুবই জরুরি, কারণ পরিবারই পারে শিশুকে বোঝাতে যে পরবর্তী জীবনে সে কি করতে পারবে। আমরা নিশ্চয়ই আপনার আরো অনেক সামনের গল্পগুলো শুনবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরি। দর্শক, নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকালে। কিবরিয়া এবং জিওন আপনাদের সঙ্গে রয়েছি। আর আজকের সকালের প্রথম ঘন্টায় আমরা অতিথি হিসেবে পেয়েছি সংগ্রাহক এবং লেখক বাদুল সৈয়দকে। তার কাছে আমরা আবারও ফিরছি। আমরা যে গল্পে ছিলাম ছোটবেলার পরিবার এবং একই সাথে আপনার বেড়ে ওঠা কেমন ছিল সেগুলো নিয়ে কথা বলছিলাম। HSC-তে আপনি 11তম স্থান অধিকার করেন বোর্ডে। জি। এবং আপনি SSC-তে 5ম। জি। এছাড়া আপনি স্কলারশিপ পেয়েছেন ক্লাস 5-8-এ। অত্যন্ত মেধাবী ছিলেন, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি একেবারে বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আসতে চাই। লোক প্রশাসনে আপনি অনার্স মাস্টার্স করেছেন, সেটা কি আপনার নিজের পছন্দেরই সাবজেক্ট ছিল? হ্যাঁ, লোক প্রশাসনে পড়া আমার এটা পছন্দের ব্যাপার ছিল, তাই আমি নিজে আগ্রহী হয়ে এই বিষয়ে পড়তে যাই। কেন মনে হয়েছে? যেটা আসলে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে যাই 85-86-এর দিকে, তখন লোক প্রশাসন বিভাগটা আসলে বাংলাদেশে তার শৈশব পার করছে। এবং এটি তখন একটু অত্যন্ত আধুনিক বিষয় ছিল, অত্যন্ত আধুনিক বিষয়। অন্যান্য বিষয়ের গুলো তো ছিলই, তো এই বিষয়টি, আধুনিক বিষয়টি জানার ব্যাপারে আমাদের একটা আগ্রহ ছিল। বিশেষ করে আমি আসলে যেহেতু একটি সরকারি চাকরি করতেন আমার বাবা, আমি স্বাভাবিকভাবে একটু প্রশাসনিক পরিবারে বড় হয়েছি। দেখেছি যে বাবারা অফিসে যাচ্ছেন, আমাদের নেইবাররা অফিস করছেন। এই যে আমি সরকারি কলোনিতে থাকতাম, স্বাভাবিকভাবে এটার একটা প্রভাব আছে বোধহয় যে প্রশাসন সম্পর্কে জানার। এবং এই কারণেই আমরা অনেকেই, তখন আমাদের মতো অনেক তরুণেই অত্যন্ত আগ্রহ নিয়েই লোক প্রশাসন পড়তে গিয়েছিল। সেই কারণেই পড়া। তার মানে আগে থেকেই কোনো কিছু নির্বাচন করা ছিল না? থাকে অনেক সময় যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব কিংবা পেইন্টার হব। না, আমার আসলে লোক প্রশাসন পড়তে যাওয়ার পেছনে আমার নির্ধারিত উদ্দেশ্য ছিল বলা যাবে না, তবে আমার জীবনের লক্ষ্য নির্ধারিত ছিল। সেটা হচ্ছে আমি জেনারেলিস্ট হব, আমি কোনো স্পেশালিস্ট হব না। অর্থাৎ আমাদের সময়ে সবাই একটু সায়েন্স পড়তে আগ্রহী ছিলেন, ডাক্তার হওয়ার জন্যে, প্রকৌশলী হওয়ার জন্যে। আমি কিন্তু শুরুতেই
আর্টস নিয়ে পড়েছি, মানবিক বিভাগ নিয়ে, জি। যেটি তখন আমার শিক্ষক এবং অভিভাবক এবং অন্যদেরকে একটু অবাক করেছিল। কারণ যে এত যেহেতু ভালো স্টুডেন্ট। কিন্তু আমার একটি লক্ষ্যই ছিল যে আমি আসলে এটি নিয়ে কাজ করতে চাই, জেনারেলিস্ট হব। এবং আমার আরও একটি ইচ্ছে ছিল, সেটি হচ্ছে যে আমার আসলে সরকারি চাকরিতে আসারও একটি ইচ্ছে ছিল, যেহেতু আমি ছোটবেলা থেকে আমার বাবাকে দেখেছি। সেই কারণেও লোক প্রশাসন পড়তে যাওয়ার একটি ব্যাপার ছিল, যে আমার একটি ধারণা ছিল, যদিও সেটি পুরো সত্য নয়, হয়তো যে সিভিল সার্ভিস পরীক্ষা একটু এক্সট্রা প্রিভিলেজ পাওয়া যেতে পারে, এটাও অবচেতন মনে কাজ করেছে বলে আমার ধারণা। এগুলো কি কোনো গাইডলাইন কেউ আপনাকে দিয়েছে? একটা তো বলছিলেন যে একটা পরিবারের প্রভাব বা কলোনিতে বড় হয়েছেন, সেটা একটা ছিল, কিন্তু যে এই পথে গেলে এটা ভালো হবে, এরকম কেউ কি এটা আমার বলেছে? আমার বাবা আমার জীবনের সবচেয়ে বড় গাইড। উনি আমাকে কখনো বলেননি যে তোমাকে অনেক ধনী হতে হবে, কিন্তু উনি আমাকে বলেছেন যে তোমাকে পরিচয় দেওয়ার মতো কিছু একটা হতে হবে এবং ভালো মানুষ হতে হবে। এবং যেহেতু উনি নিজেও চাকরি করতেন, উনি চাইতেন যে আমরা সরকারি চাকরিতে আসি। চমৎকার। এমনিতেই জানার জন্যই বলছি, সেটা হচ্ছে আপনি বর্তমানে অতিরিক্ত কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সরকারে, কিন্তু ট্যাক্সেশনে কাজ করবেন এটা বোধহয় আগ্রহ ছিল না। এটা আসলে আগ্রহ ছিল, কারণ আমার সিভিল সার্ভিস পরীক্ষার প্রথম পছন্দই ছিল ইনকাম ট্যাক্স। এটার একটি কারণ আছে, আমার কিছুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আমি এটি ব্যাখ্যা করেছি। সেটি হচ্ছে যে আমি এই সার্ভিসটি কেন প্রথম পছন্দ দিয়েছিলাম, এবং এটি নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল বিসিএস ভাইভাতে। এটি হচ্ছে আসলে যখন আমরা বিসিএস পরীক্ষা দিই 91-এ, তখন আমি 7 কাহন পড়েছিলাম, এবং তখন আমি দীপাবলির প্রেমে প্রবলভাবে আসক্ত। এবং যেহেতু দীপাবলি ইনকাম ট্যাক্স অফিসার ছিল, আমি আর কিছু না ভেবেই ইনকাম ট্যাক্সটিকে প্রথম পছন্দ দিয়ে দেই। এবং বিসিএস এর ভাইবা তো আমাকে এটি জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম যে স্যার, দীপাবলির প্রতি প্রবল আসক্তির কারণেই আমি আসলে বিসিএস ট্যাক্সেশনটি প্রথম পছন্দ দিয়েছি। কিন্তু যখন আপনি চাকরিতে যোগদান করলেন, একটা বিষয় তো আপনি দীপাবলির থেকেই মনে করে ইন্সপায়ার হয়ে আসেন, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু যখন চাকরিতে আসলেন সেটা তো একটা ভিন্ন একটা জায়গা, বোঝার বিষয় রয়েছে কি হচ্ছে আমাদের পুরো দেশে। যদি চিন্তা করেন তাহলে কি অবস্থা ছিল? না, আমি ঢোকার পরে আমি পুরো চাকরি জীবনটা খুব উপভোগ করেছি, এবং এই চাকরিটি আমি পছন্দ করি। এবং স্বাভাবিকভাবে এটি কিছুটা দক্ষতা অর্জন যে করিনি তা না, কারণ আসলে হচ্ছে কি, ফ্রেশ গ্রাজুয়েটদেরকে যখন আপনি চাকরিতে নেবেন, তারপর আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রচুর ট্রেনিং দেয়, প্রচুর প্রশিক্ষণের আয়োজন করে। এবং যারা আসলে এই পরীক্ষাগুলোতে টিকে আসেন, তারা তো আসলে তাদের আইকিউ অতটা খারাপ না, সো তারা এটি রপ্ত করতে পারেন। এবং যদিও আমার ইনকাম ট্যাক্স সম্পর্কে আগে খুব একটা আইডিয়া ছিল না, কিন্তু ঢোকার পরে আসলে বিভিন্ন প্রশিক্ষণ এবং নিরন্তর ইনকাম ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে নিরন্তর পড়াশোনা করতে হয়, আইনের চর্চা করতে হয়। এগুলি করার কারণে আসলে আমার প্রতিদিনই এটাকে চ্যালেঞ্জিং মনে হয়, কারণ আফটার অল বুঝতেই পারেন যে ইনকাম ট্যাক্স হচ্ছে একটা অত্যন্ত প্রিয় ব্যাপার, এবং আরেকজনের আয়ের একটি অংশ আপনি নিয়ে আসবেন, ইটস চ্যালেঞ্জিং অলসো। এই চ্যালেঞ্জটা আমি খুব উপভোগ করি। আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। ফাইন। এবং আপনার এই কাজের জায়গা থেকে আপনার এই স্বপ্ন বা আপনার এই প্যাশনের জায়গাগুলো, হবির জায়গাগুলোতে আমরা আসতে চাই, যেটার পরিচয় আমরা বারবার দিচ্ছি, সংগ্রাহক এবং লেখক। সেটা শুরু এবং বর্তমান অবস্থানে আমরা কথা বলবো ছোট্ট একটা বিরতির পর ফিরে। দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবেন। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন সংগ্রাহক ও লেখক বাদল সৈয়দ। যেটা কিবরিয়া বিরতিতে যাওয়ার আগে বলেছিল যে সংগ্রাহক আমরা বারবার বলছি, তো কি কি সংগ্রহ করছেন সেটার একটা নমুনা তো আমি দর্শকদেরকে বলেছি, যদি একটু দর্শকদেরকে দেখাও যায়। এবং দেখানোর আগে আমার মনে হয় একটু সংগ্রাহক হয়ে উঠলেন কি করে, বা এই বিষয়ে আগ্রহ তৈরি হলো কি করে, একটু যদি আমরা শুনি। আসলে পুরনো এই অ্যান্টিক এগুলোর ব্যাপারে আমার দুর্বলতা খুব ছোটবেলা থেকেই। আমাদের গ্রামের বাড়িতে কিছু জিনিস ছিল। আমার দাদা একসময় বার্মায় ব্যবসা করতেন, সেই হিসাবে উনি যখন বার্মা থেকে চলে আসেন, উনি পুরনো দিনের কিছু সিন্দুক, তারপরে পুরনো দিনের যেগুলিকে আমরা পালঙ্ক বলি বা খাট, এই জাতীয় কিছু জিনিস ছিল। অজু করার কিছু ব্যবস্থা, কিছু পাত্র ছিল, তারপরে হুক্কা যেটা দিয়ে তামাক, এগুলো দেখে আসলে আমার প্রথম আগ্রহ। এবং সংগ্রহ শুরু আসলে নিজেদের পরিবারের জিনিসগুলো দিয়েই।
এগুলো করতে করতেই আসলে দেখা গেল যে এই ইচ্ছেটি মাথায় গেঁথে গেছে। এবং তারপরে যখন আস্তে আস্তে আরও নিজে চাকরি বাকরি করা শুরু করলাম, তখন অনেক যোগাযোগ তৈরি হলো দেশে এবং বিদেশে। দেখা গেল যে অনেকের কাছে আসলে অনেক জিনিস থাকে, হয়তো ছোট্ট একটি জিনিস আছে, পুরনো অনেক দিনের পুরনো একটা ফেবার লুবাক ঘড়ি ওনার ঘরে পড়ে আছে, উনি হয়তো খুব একটা এটার দিকে নজর নাই। উনি যখন জানলেন যে আমি এই কাজটি করি, এই সংগ্রহ করি, তখন আগ্রহ ভরে দিয়ে দেন যে এটিতে পড়ে আছে আমার বাবার স্মৃতি, দাদার স্মৃতি, তোমার কাছে থাকলে ভালো থাকবে। এইভাবে আসলে ছোটবেলা থেকেই ইচ্ছেটি 40 বছরের পুরনো ইচ্ছে বলা যায় আমার মনে হয় আর কি। টুকটাক করে জমতে জমতে অনেক কিছু জমে গেছে। ফাইন, আমরা যেহেতু কলমের প্রসঙ্গে চলে আসলাম, কলম বা ঘড়ির কথা আমরা বলছিলাম, আমরা জানি যে আপনার সংগ্রহে বেশ কিছু কলম আছে যেগুলো ঐতিহাসিক ভ্যালু আছে, এবং আপনার ডেস্কে যে বইটি রাখা, এটা আসলে বই না, এটা একটা কাভার মতো, এবং এর ভিতরে সবকিছু আছে। আমরা একটু দর্শকদের দেখাতে চাই, পাশাপাশি যদি ইন্টারেস্টিং স্টোরিগুলো একটু বলা যায়। আচ্ছা, যেটা দর্শকদেরকে আমরা বলছিলাম যে আপনার কাছে হোয়াইট গোল্ড কলম, যেমন মবলার একদম প্রথম দিককার এটি হোয়াইট গোল্ড কলম, যেটি চামড়ার খাপ ব্যবহার করা হতো। হোয়াইট গোল্ড বলতে কি মানে পুরো বডিটাই হোয়াইট গোল্ড? হোয়াইট গোল্ড কোটে, এটা হচ্ছে চামড়ার, আর খাপটা পুরোটা দেখেন, পুরোটা চামড়ার। এটি আসলে একদম প্রথম দিককার কলম, মবলার প্রথম দিককার কলম। তখন মাত্র ফাউন্টেন পেন থেকে বল পেনের দিকে সুইচ করছে কলম শিল্প। যে এই খাপটার কথা বলা হচ্ছে সেটা আসলে মানে পুরো বডিটাই হোয়াইট গোল্ডের কথা বলছেন? হোয়াইট গোল্ড কোটেড, ওকে, পুরোটা না, হোয়াইট গোল্ডের কোট আছে আর কি, যার কারণে ওরা হোয়াইট গোল্ড বলে এটাকে, এই এডিশনটাকে। হ্যাঁ, এটা ফিক্সড নিপ। তারপরে যেমন আরো কিছু কলম আছে মবলার একদম প্রথম দিককার ওদের এডিশন, এটাও বল পেন। এগুলো কিন্তু এখনো কিন্তু অল্প অল্প কাজ করে, এত বছরের পুরনো। এই কোম্পানিটা কি অ্যাবলিশ হয়ে গেছে? না, কোম্পানি আছে এবং এই কোম্পানিটা এখনো কলম বের করে এবং খুব ওয়ার্ল্ড ফেমাস একটি কোম্পানি। এবং কলম শিল্পের আসলে বলা যায় যে একদম আদি প্রতিষ্ঠান এগুলো ইউরোপের। আচ্ছা, এবং তাদের হাত থেকে এগুলো তৈরি হয়ে এসছে এবং এগুলো একদম প্রথম দিককার কলমের যে যাত্রা, তার প্রথম দিককার। আমাদের যে এক সময় যে ঝর্ণা কলম আমরা কালিতে ডুবিয়ে ডুবিয়ে লিখতাম, তারপরের এডিশন যখন শুরু হচ্ছে, এগুলো সেই সময়কার কলম। রাইট। হ্যাঁ, যদি আমরা ঘড়ির প্রসঙ্গে যাই, ঘড়ির প্রসঙ্গে যদি বলি, যেমন আমি আপনাকে কয়েকটি আমার কাছে উল্লেখযোগ্য যে ঘড়িগুলো আছে, যেমন এটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্মরণে আমেরিকা থেকে বের করা হয়েছিল, ওনার একটি কোটেশন সহ। হ্যাঁ, কিছু লেখা আছে, ওনার একটি বাণী আছে, এটি আছে। খুব ছোট্ট করে ওনার একটা বাণী আছে, খুব ছোট করে ছবিও আছে এবং ঘড়িটা এখনো চলছে, আসার হচ্ছে এটা চলছে। ওকে, এটা কি হয় মানে আপনি কারো কাছ থেকে গিফট পেলেন বা কারো কাছে থাকলে ওনার কাছ থেকে নিয়ে আসলেন? না, এটা হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনি কালেকশন করবেন, কালেক্টর হবে, তখন কিন্তু আপনার একটি নিজস্ব নেটওয়ার্ক গড়ে উঠবে। আমরা আসলে যেহেতু এই কাজটি করি, আমাদের কাছে কিন্তু খবর আসে যে অমুক জায়গায় অমুক জিনিসটা আছে এবং উনি এটি হয় বিক্রি করবেন, অথবা উনি এটি একটি নিরাপদ হেফাজতে দিতে চান, তখন আমাদের সাথে যোগাযোগ। কিন্তু কোনো টার্গেট থাকে নাকি যে ওই মানুষের ঘড়ি বা ওই মানুষের এই জিনিসটা যদি আমি কালেক্ট করতে পারি? থাকেই, দুভাবে কালেক্ট করা হয়। যেমন টার্গেট থাকে, একটা হচ্ছে আমি এই জিনিসটি নিব, এই জিনিসটি কিভাবে পাওয়া যায়, কোথায় আছে। হ্যাঁ, এখন তো ইজি হয়ে গেছে, আপনি ইন্টারনেটে সার্চ দিলেই জানতে পারবেন কোথায় কে আছে। যেমন বিশেষ করে আমি আমার অনেকবার ইউরোপ এবং পশ্চিমে যাওয়া হয়েছে, যখনই যাই তখন আমি কিছু টার্গেটেড জিনিস বলতে একদম নির্দিষ্ট জিনিস না, যেমন আমি বলতে পারি যে হয়তো আমি টার্গেট করলাম যে আমি 1800 শতকের ফ্লাস্ক, ওরা যে ওয়াইন খাওয়ার যে ফ্লাস্ক, সেই ফ্লাস্কটি কালেক্ট করব। এখন এটি কালেক্ট করতে গেলে দেখা গেল যে আমি হয়তো ওখানে গ্যারেজ সেল হয় বা বিভিন্ন ধরনের পুরনো অ্যান্টিক, সপ্তাহে উইকেন্ডে কিন্তু বিক্রি করে ওরা পুরনো জিনিস, পুরনো মানুষজন। ওই গ্যারেজ সেলগুলোতে ঘুরে ঘুরে হয়তো একটি ফ্লাস্ক পেয়ে গেলাম, সেটি কালেক্ট করলাম। এভাবে টার্গেটেড পারচেজও আছে,
আবার কিছু পারচেজ আছে যেগুলো অটোমেটিক হয়ে যায়, যেমন মনে করেন এইচএমবির গ্রামোফোন যেটি ফার্স্ট এডিশন, যেটি সাসেক্স থেকে বাজারে এসেছিল, আমার বাসায় আছে। এটি আসলে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একজনের দোকানে পড়েছিল দীর্ঘদিন। উনি আমাকে অনেকবার বলেছে যে স্যার আমার কাছে একটি গ্রামোফোন আছে। আমি আসলে অনেকদিন আগ্রহ দেখাইনি, কারণ বাজারে প্রচুর ফেক। ফাইন, আমরা এই স্টোরিটা পুরোটাই শুনি, যেহেতু সংবাদের সময় হয়ে গেছে সুতরাং মাঝখানে হঠাৎ করে থামাতে হচ্ছে। না না, অবশ্যই, থ্যাংক ইউ। দর্শক, আমরা সংবাদ জানার জন্য যাচ্ছি এই মুহূর্তে নিউজ স্টুডিওতে নাজিফার কাছে। শুভ সকাল দর্শক, মাছরাঙা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম রাঙা সকালে। মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangashokal rangasokal@machranga.tv। দর্শক, কথা বলছিলাম সংগ্রাহক ও লেখক বাদল সৈয়দের সাথে। চলুন দর্শক, আমরা আবারও তার কাছে ফিরি। গ্রামোফোনের গল্প শুনছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে এইচএমবির একদম প্রথম এডিশনের প্রথম সংস্করণে গ্রামোফোন যেটি বাজারে এসেছিল 1910 সালের দিকে, আমরা যেমন এক ভদ্রলোক চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে, উনি এসে বললেন যে আমার কাছে একটি গ্রামোফোন আছে। আমি প্রথমে আসলে খুব একটা ওনাকে গুরুত্ব দেইনি, কারণ প্রচুর ফেক এবং রেপ্লিকা পাওয়া যায় বাজারে। পরে ওনার বারবার বলাতে বিরক্ত হয়ে আমি একদিন ওনার গ্রামোফোনটা দেখতে গেলাম। দেখতে গিয়ে আমি চমকে উঠলাম যে এটি 1910 সালের অরিজিনাল গ্রামোফোন, যেটি অবশ্য চলে না, বেশ পুরনো, বেশ জীর্ণ, একদম অবহেলিত অবস্থায় পড়ে আছে। পরে উনি এটি আমাকে দিয়ে দিলেন। আমি ওনাকে বললাম যে এটি আপনার জন্য আমার কি করতে হবে। উনি বললেন যে আসলে এটি তো পড়ে আছে অনেক দিন, আপনি কালেক্ট করেন, আর আপনার সাথে আমার একটি বন্ধুত্ব আছে, এটা আপনি রাখেন। এটি এত পুরনো জিনিসের জন্য আসলে আমি আপনার কাছে কিছু চার্জ করব না। এখন ব্যাপারটা হচ্ছে আসলে এরকম, ওনার জন্য এটি খুব পুরনো জিনিস, কিন্তু যিনি কালেক্টর তার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং আসলে এটি গুরুত্বপূর্ণ জিনিস। এভাবে আসলে হয়ে যায়। এবং এই হয়ে যাওয়ার জায়গা থেকে আমরা বেশ কিছু ঘড়ি আরো দেখাতে চাই। আপনি এই ঘড়িটার স্টোরি বলছিলেন, আমরা দর্শকদের দেখাই, পাশাপাশি আপনি যদি গল্পটা বলেন। এটি হচ্ছে আসলে জেমস ডিন, আসলে যারা একটু বয়স হয়েছে তাদের নিশ্চয় তার কথা মনে আছে। উনি হলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ছিলেন, এবং তিনি একমাত্র অভিনেতা যিনি মারা যাওয়ার পরে 1955 সালে উনি মারা যান। মারা যাওয়ার পরে 2 বার মরণোত্তর অস্কার পেয়েছেন, এবং দুর্ভাগ্যজনকভাবে 1955 সালে উনি মাত্র 24 বছর বয়সে মোটর অ্যাক্সিডেন্ট করে মারা যান। তার স্মরণে ইনগ্রিসেল কোম্পানি ঘড়িটি বের করেছিল, তার ছবি সহ। এবং এই ঘড়িটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গান্ধীজি কিন্তু এই কোম্পানি ঘড়ি ব্যবহার করতেন। ইন্টারেস্টিং। গান্ধীজির স্মারক ঘড়িটা বোধহয় আপনি পড়েই আছেন। হ্যাঁ, আমি পড়ে আছি। এবং আপনি যখন বিরতিতে ছিলেন তখন বলছিলেন যে আপনার দৈনন্দিন যে ব্যবহৃত জিনিসপত্র সেখানেও এন্টিকের একটা ছাপ আছে। রাইট, প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু ডিফারেন্ট। এটা খুব ইন্টারেস্টিং একটা ঘড়ি। আমরা জানি যে স্টিভ জবস কিছুদিন আগে চলে গেলেন। হ্যাঁ, এটি স্টিভ জবসের স্মরণে। এটি অবশ্যই আপনি এন্টিক বলা যাবে না, তবে এটি একসময় এন্টিক হয়ে যাবে। আমরা কিন্তু ওটাও কালেক্ট করি, যেটা একসময় এন্টিক হয়ে যাবে। জি, আচ্ছা, আমরা আরেকটি ঘড়ি দেখাতে চাই। এটার স্টোরিটা যদি আমাদের। এটি হচ্ছে আসলে লিওনার্দো দা ভিঞ্চি রিয়ারিং হর্স, একটি অত্যন্ত বিখ্যাত পেইন্টিং, যদিও মোনালিসার মতো না, কিন্তু তার অত্যন্ত উল্লেখযোগ্য কাজ। এই পেইন্টিংটিকে এখানে কিন্তু এই ঘড়িতে আনা হয়েছে। এই জন্যই ঘড়িটি বিখ্যাত, এবং এটা হাতে হ্যান্ডমেড, পুরোটাই হ্যান্ডমেড। খুবই দেখতে সিম্পল একটা কলম, কিন্তু এই কলমের স্টোরিটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং। এটি হচ্ছে আসলে খুব ইম্পর্টেন্ট। এটি হচ্ছে যে আমরা যে অত্যন্ত নাম করে যে মিউজিক কন্ডাক্টর মোজার্ট, মবলা, তার স্মরণে কলমটি বের করেছিল। আপনি দেখেন যে এটাতে যে কলমে যে রিংটি, এটি কিন্তু পিয়ানো রিডের মতো, এবং এটির যে ক্লিপ, এটি হচ্ছে কন্ডাক্টর, যে পিয়ানোর যে কন্ডাক্টরের যে স্টিক থাকে সেই স্টিকের মতো। এটি তার স্মরণে বের করা হয়েছিল। আইভরি কাজ আছে এখানে, ওই যে রিং এবং ক্লিপ, এটি আইভরি নির্মিত। এটি অত্যন্ত দুর্লভ একটি কলম। আমরা এবার কলম এবং ঘড়ি থেকে এবার একটু মুদ্রার দিকে আসতে চাই, এবং যে মুদ্রাগুলো আপনি আমাদের জন্য স্যাম্পল হিসেবে নিয়ে এসেছেন সেগুলো আপনার আসলে কালেকশন কতটা রিচ সেটা বোঝানোর জন্যই এই মুদ্রাটা দিয়ে আমরা শুরু করি। এটা মোটামুটি বড় আকারের একটা বিস্কুটের মতো দেখতে, এবং আপনি যদি এর স্টোরিটা একটু বলতেন। এটি হচ্ছে আসলে আমরা জানি যে দাস বংশ থেকে একসময় এই উপমহাদেশের
কর্তৃত্ব নিয়েছিলেন আলাউদ্দিন খিলজি। খিলজি। আলাউদ্দিন খিলজির আমলে মূলত আপনার কাশ্মীরে যে সালতানাত, ওনাদের ওয়েস্টার্ন ইন্ডিয়াতে ওনাদের সালতানাত বেশি বিস্তৃত ছিল এবং এটি আলাউদ্দিন খিলজির আমলের মুদ্রা। এগুলোর কি ভ্যালুটা জানা যায় যে এরকম একটা মুদ্রা দিয়ে সে সময় কি পাওয়া যেত? এটা আসলে 1 টঙ্কা বলে ওরা। আচ্ছা। 1 টঙ্কা মানে এখনকার 1 টাকা বলতে পারেন। আচ্ছা। এবং তখনকার তো টঙ্কার পারচেস ক্যাপাসিটি আসলে অনেক বেশি ছিল, যদিও এটি পরিমাপ খুব বেশি আমি বলতে পারবো না, কিন্তু অবশ্যই এটার পারচেস ক্ষমতা এরকম 10-15টা মোটামুটি সাথে নিলে আর কিছু নেওয়া যাবে না, কারণ এটা যে ওজন দাঁড়াবে কয়েক কেজি ওজন দাঁড়িয়ে যাবে। এটারই বোধহয় মিনি ভার্সন একটা। এটিরই একটা মিনি হাফ ভার্সন। টঙ্কা। রাইট। এগুলো নিয়ে আমরা একটু শুনি। এখানে যেটা দেখতে পাচ্ছি যে আরবি হরফ খচিত এবং মসজিদের ছবি দেয়া। হ্যাঁ, এটি অ্যাকচুয়ালি মাজার কয়েন বলি আমরা। এটি হচ্ছে মোগল আমলে মাজারে দর্শনার্থী প্রবেশ করতে হলে তাদেরকে কিছু টাকা পয়সা দিত। আচ্ছা আচ্ছা। এবং মাজার কর্তৃপক্ষ তাদেরকে আমরা এখন টোকেন দেন সেরকম একটি কয়েন দিতেন, যে কয়েনটি তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে। এটি হচ্ছে সেই ধরনের একটি কয়েন। এই আপনার হাতে যেটি আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো, কারণ 1919 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তখন এই লিবার্টি মেডেলটি বের করা হয়েছিল এবং বলা হচ্ছিল এই লিবার্টি মেডেলের পিছনে লেখা আছে যে ফ্রিডম মেডেল, এরপরে আর কখনো যুদ্ধ হবে না পৃথিবীতে, আমরা আশা করছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা জানি যে 1919 সাল মাত্র 20 বছর পরে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এটি কিন্তু লিবার্টি মেডেল হিসেবে খুব পরিচিত। ওকে, এই